আয়তাকার ঘনবস্তু সেটা কিন্তু এই আয়তাকার ঘনবস্তু বা সলিড বস্তু দেখো এখানে যে যেমন মনে করো ইট এর 6টি পৃষ্ঠতল আছে। আমরা যদি দেখো এখানে এই সলিড বস্তু বা SOLID সলিড বা আয়তাকার ঘনবস্তু আয়তাকার ঘনবস্তু। আজকে আমরা এই আয়তাকার ঘনবস্তুর মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় নিয়ে প্রথমে আলোচনা করি। তাহলে দেখো আমরা এই আয়তাকার ঘনবস্তুর যে আয়তন এর যেহেতু একটা ইটের 6টি তল থাকে, উপরের নিচে ডাইনে বামে এরকম ভাবে 6টি তল আছে, তাহলে আমরা যদি ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যে যদি কোনো আয়তাকার ঘন বস্তুর দৈর্ঘ্য তোমার আয়তাকার ঘনবস্তুর দ্বারা যে প্রস্থ b এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা যদি আমরা যদি লিখি যে এর উচ্চতা হলো তোমার c, তাহলে আমরা লিখতে পারি যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা ধরে নিলাম এত সেন্টিমিটার, এখানে আমরা ধরে নিলাম। তাহলে আজকে আমরা এই আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত সূত্র তাহলে আমরা লিখতে পারি। অতএব আয়তাকার ঘনবস্তু ঘনবস্তুর তোমার সমগ্র তলের দেখো সমগ্র তলের ক্ষেত্রফল হবে, এখানে আমরা লিখতে পারি যেহেতু 6টি তল আছে, যেমন AB তলের ক্ষেত্রফল BC প্লাস হচ্ছে তোমার সি তলের ক্ষেত্রফল 2 দ্বারা গুণ করলে আমরা পাই তোমার এত বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ এটুকু সূত্র। আমরা এই সূত্রগুলো কাজে লাগাবো। এখানে 2 নম্বরে হচ্ছে তোমার এখানে ধরো আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি √a² প্লাস b² প্লাস c²। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। আবার যদি আমরা 3-এ লিখি, দেখো আয়তাকার ঘনবস্তুর আয়তন, তাহলে আয়তন বলতে আমরা বুঝি আয়তন যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। আমরা লিখতে পারি যেমন দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা হচ্ছে c, এর হবে একটা ঘন সেন্টিমিটার। আশা করি তোমরা এই সূত্রটি বুঝতে পেরেছ। এখন আমরা আয়তাকার ঘনবস্তু বা সলিড বস্তুর দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা c হলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এই আয়তাকার ঘনবস্তুর সম্পর্কিত আমাদের যদি কোনো সমস্যা সমাধান করতে হয় বা সলভ করতে হয়, তাহলে আমাদের এই 3টি সূত্র সম্পর্কে আগে প্রথমে
জানতে হবে। তাহলে চলো আমরা এবার এই 3টি সূত্র জেনে নিই বা মুখস্থ করে নাও। এবং এরপরে আছে আয়তাকার ঘনবস্তু, তারপরের ধাপ হচ্ছে তোমার গণক। তাহলে আয়তাকার ঘনবস্তুর সংজ্ঞাটা কিন্তু তোমার জানা দরকার। যেমন মনে করো যে আয়তাকার ঘনবস্তুর সংজ্ঞা হচ্ছে যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে সেটা কিন্তু হবে সলিড বস্তু বা ঘনবস্তু। এটিকে আয়তাকার ঘনবস্তু বলা হয়। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকলে সেটিকে এবং আয়তাকার ঘনবস্তু বলা হয়, আর হচ্ছে গণক। তাহলে এবার আমরা জেনে নিই গণক কাকে বলা হয়। দেখো গণক, এখানে গণক কাকে বলা হয় থাকে যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দেখো যে ঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। তাহলে আমরা গণক কাকে বলে যদি বলি, তাহলে যে ঘনবস্তুর দৈর্ঘ্য বা কঠিন ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান তাকে গণক বলা হয়। তাকে গণক বলা হয়। তাহলে আমরা গণক কাকে বলে সেটা আমরা জেনে নিলাম। এখন গণকের সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু গণকের 6টি তল আছে, তাহলে আমরা যদি ধরে নেই যে একটি তলের দৈর্ঘ্য, গণক যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ সবই সমান, তাহলে গণকের যে কোনো এক ধারের দৈর্ঘ্য যদি হয় a, তাহলে দড়ি গণকের এক ধারের দৈর্ঘ্য a একক, তাহলে আমরা লিখতে পারি যে গণকের যেহেতু এক ধারের দৈর্ঘ্য যদি একক হয়, তাই গণকের তল আছে, দৈর্ঘ্য, প্রস্থ যদি সমান হয়, তাহলে গণকের তল হলো তোমার 6টি। তাহলে 6টি তলে আমরা যদি একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং একটি তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য, প্রস্থ গুণ করলে, তাহলে হবে গণকের একটি তলের ক্ষেত্রফল। সুতরাং গণকের একটি তলের ক্ষেত্রফল, এখানে তুমি দেখো এ গুণ করলে এত বর্গ একক হবে। যদি আমরা সেন্টিমিটার করি তাহলে বর্গ সেন্টিমিটার হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গণকে যদি তুমি এখানে একটা গণক এঁকে নাও, তাহলে দেখো আমি যদি একটি গণক এখানে তোমার ছবি দেখাই, এই দেখো যদি এখানে দেখো এই আমি একটি গণক এঁকে নিলাম, সেটা হচ্ছে চিত্র গণক। এই গণকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি তোমার a একক হয়, তাহলে গণকের একটি তলের ক্ষেত্রফল হবে তাহলে a স্কয়ার বর্গ একক। তাহলে গণকের সমগ্র তলের ক্ষেত্রফল, তল যেহেতু আছে 6টি, তাহলে 6 দ্বারা যদি আমি এটিকে গুণ করি, তাহলে গণকের সমগ্র তলের ক্ষেত্রফল পাবো।
তাহলে এখানে লিখি সুতরাং গণকের 6টি তলের ক্ষেত্রফল বা গণকের আমি লিখতে পারি যে সমগ্র, দেখো গণকের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে আমরা লিখতে পারি 6a স্কয়ার, যেহেতু একটি তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার বর্গ মিটার, তাহলে গণকের এত বর্গ মিটার হবে বা বর্গ সেন্টিমিটার হতে পারে বা বর্গ একক, আমাদের যে কোনো একক ধরে নেই, এত বর্গ একক হবে। তাহলে গণকের সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক। আবার আমরা লিখতে পারি যে গণকের আয়তন, সুতরাং আমরা লিখতে পারি যে গণকের আয়তন, দেখো এখানে আমরা লিখছি, দেখো গণকের আয়তন, এখানে আমরা লিখতে পারি যে গণকের আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, অর্থাৎ a গুণন a গুণন a, তিনটি দৈর্ঘ্য প্রস্থ এত ঘন একক, ঘন একক। এই ছিল গণকের আয়তনের সূত্র। সুতরাং গণকের তোমার কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণের দৈর্ঘ্য এখানে আমরা লিখতে পারি গণকের কর্ণের দৈর্ঘ্য, এই এখানে তোমার গণকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু হলো তোমার একক। কাজে আমরা এই গণক সম্পর্কিত যে ধারণা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে গণকের যে আমাদের গণকাকৃতির কোনো সলিড বস্তু থাকে সেখানে কিন্তু আমরা এই সূত্রগুলো ব্যবহার করে, যেমন দড়ি গণকের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে a একক, গণকের একটি তলের ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গ একক, গণকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার বর্গ একক। গণকের আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ a গুণন a গুণন a হয়। তাহলে আমরা এই গণকের একসাথে আমরা গুণ করে নামিয়ে দিচ্ছি a কিউব ঘন একক। গণকের কোণের দৈর্ঘ্য হবে √3 ইন্টু a, আর বর্গের কোণের দৈর্ঘ্য তোমরা পূর্ববর্তী অধ্যায়ে জেনেছ যে √2a। কাজেই আমরা গণক এবং বর্গের মধ্যে পার্থক্যটুকু জেনে নিলাম। √2a কোণের দৈর্ঘ্য বর্গের, আর গণকের কোণের দৈর্ঘ্য হচ্ছে তোমার √3 ইন্টু a। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব বেলন কাকে বলে। তাহলে আমরা দেখি যে বেলন হচ্ছে, এখানে দেখো গণক গেল, তাহলে আমরা দেখি যে বেলন, এখানে এই বেলন শব্দটি ব্যবহার করা হয়েছে যে এখানে বেলন মানে হচ্ছে তোমার সিলিন্ডার। বেলন যদি সিলিন্ডার, তার মানে হচ্ছে তুমি দেখো এখানে হচ্ছে যদি কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরো এই দরজাটা আছে আয়তাকার আকৃতির, এই দরজাটিকে যদি আমি কোনো অক্ষের সাথে আটকে চতুর্দিকে ঘুরিয়ে আনি, তাহলে গোলাকার এরকম কলমের আকৃতির যে বস্তুটি তৈরি হবে সেটা হবে কিন্তু বেলন বা সিলিন্ডার। আমি যদি ধরি যে মনে করো যে এই বইটিকে যদি আমি এভাবে ব্যান্ড করি, এভাবে ব্যান্ড করি যদি ঘুরিয়ে আনি, তাহলে যে গোলাকার যে বস্তুটি আমার তৈরি হলো সেটা কিন্তু হচ্ছে তোমার সিলিন্ডার বা বেলন বলা হয়। তেমনি যদি কাঠের সেই দরজাটাকে যদি এভাবে ব্যান্ড করা যায় আয়তকার এই দরজাটিকে, বা আমার যে ব্ল্যাকবোর্ডটা আছে সেটা কিন্তু আয়তকার, এটিকে যদি এভাবে ব্যান্ড করা যেত বা বাঁকানো যেত, তাহলে কিন্তু এরকম গোলাকৃতির যে বস্তু তৈরি হবে সেটা কিন্তু হবে সিলিন্ডার বা তোমার বেলন নামে বাংলায় পরিচিত। কাজেই তোমাদের একটু বেলন সম্পর্কে আমি ধারণা দিলাম। সেই বেলন বা এই কলমটাও কিন্তু একটি বেলন বা সিলিন্ডার আকৃতির বস্তু, সেটা কিন্তু তোমাদের একটু ধারণা দেওয়া হলো। তাহলে এবার দেখো যে
এই বেলনের যে মাঝখানের যে যদি কলমটাকে বেলন ধরা হয়, এই গোলাকৃতি বস্তুটা কিন্তু বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্য বোঝাচ্ছে, বা এই দুই প্রান্ত যে আছে কলমের উপর প্রান্ত এবং নিচ প্রান্তটা কিন্তু এভাবে যদি একটা ছাপ দাও বোর্ডের মধ্যে, তাহলে কিন্তু বৃত্তাকার বস্তু হবে। এই বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, বৃত্তের ব্যাসার্ধ আর হলে এটিও পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার হবে দুই মাথার ক্ষেত্রফল। আর মাঝখানে যে বক্রপৃষ্ঠটা আছে এটির উচ্চতা যদি তুমি এইচ ধরো এবং এর চতুর্দিকের যদি ব্যাসটা যদি তুমি ধরো 2 পাই আর বৃত্ত কল্পনা করি, তাহলে 2 পাই আর গুণন এইচ হলো মাঝখানের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এই বেলনের আর দুই প্রান্তের বৃত্তের ক্ষেত্রফল যোগ করলে পাওয়া যাবে বেলন বা সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের বেলন সম্পর্কে মোটামুটি ধারণা দিয়েছি, এটুকু মুছে নাও। বেলনের সূত্রগুলি এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি। তাহলে দেখো যে এই 16.4 অঙ্ক করার জন্য যত প্রয়োজনীয় সূত্র সেটি কিন্তু আমি বুঝিয়ে তোমাদের এখানে তুলে ধরছি। এখানে দেখো বেলন কাকে বলা হয় বা সিলিন্ডার, বেলন বা ব্র্যাকেটে হচ্ছে তোমার সাইলিন্ডার, সাইলিন DER, এই বেলন বা সাইলিন্ডার। এখানে কিন্তু কোনো আয়তক্ষেত্রে যে কোনো বাহুকে অক্ষ ধরে যদি তুমি দেখো এখানে যে বেলন বা সিলিন্ডার যে কোনো আয়তক্ষেত্রে যে কোনো বাহুকে অক্ষ ধরে, আয়তক্ষেত্রের যে কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে, তাহলে যে কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহু চতুর্দিকে ঘোরালে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহু চতুর্দিকে ঘোরালে বাহু চতুর্দিকে ঘোরালে দেখো বাহুর চতুর্দিকে ঘোরালে যে কোনো বস্তুর সৃষ্টি হয়, ঘোরালে যে ঘন বস্তুর সৃষ্টি হয় তাকে বেলন বা সমবৃত্ত বেলন বা সিলিন্ডার বা তাকে সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডার বলা হয়। তাহলে আমরা 1 নম্বরের সূত্র, এগুলি তোমার মুখস্থ করতে হবে, এইগুলি মুখস্থ করতে হবে। যেমন তোমার 1 নম্বর হইল ভূমির ক্ষেত্রফল, বেলনের ভূমি ক্ষেত্রফল হলো তোমার পাই আর স্কয়ার, তার মানে বৃত্তের ক্ষেত্রফলের সমান, যেহেতু বৃত্তাকৃতির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল,
পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে আমরা দেখতে পারি 2 পাই আর এইচ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। সেটা কিন্তু দেখো বেলনকে যদি আমরা এখানে এটির ক্ষেত্রফল হবে 3টা অংশে ভাগ করতে পারি। এখানে কিন্তু হচ্ছে এর ক্ষেত্রফল হচ্ছে তোমার বক্রপৃষ্ঠ 2 পাই আর উচ্চতা যদি তোমার এইচ হয় এখানে, তাহলে গুণ দিলে 2 পাই আর এইচ এর ক্ষেত্রফল, আর দুটো বৃত্তের ক্ষেত্রফল এখানে আছে, সেটা কিন্তু হচ্ছে তোমার পাই আর স্কয়ার। এই হলো তোমার বেলন বা সিলিন্ডারের ক্ষেত্রফল। আর পুরা সিলিন্ডারকে আমরা দেখাতে পারি যে এখানে এটি কিন্তু হচ্ছে তোমার সিলিন্ডার বক্র, এইখানে হচ্ছে বৃত্তাকৃতি, এটুকু হচ্ছে আর, এইটুকু হলো তোমার আর, আর এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হলো তোমার এইচ। তাহলে আমরা এই সিলিন্ডারের ক্ষেত্রফল এটিকে 3টে অংশে বিভক্ত করেছি। প্রথম অংশ এখানে মাথা বা এটি বৃত্তাকার অংশ, এটি কিন্তু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এটুকু হলো মাঝখানের বক্র অংশটুকু, সেটা কিন্তু আয়তাকার ক্ষেত্র হিসাবে আমি দেখিয়েছি, এবং নিচের অংশটুকু তদ্রূপ, এটুকু হচ্ছে মাথা গোলাকৃতি বৃত্তের আকৃতি। তাহলে আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম। দেখো 4 নম্বরে আমরা লিখতে পারি, এখানে হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 3 হচ্ছে সিলিন্ডার বা বেলনের সমগ্র সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল তুমি বলতে পারো। তাহলে আমরা লিখতে পারি, দেখো এইগুলি যোগ করে দিলেই হয় যে পাই আর স্কয়ার 2 পাই আর এইচ যোগ পাই আর স্কয়ার। আমরা যদি এটিকে যোগ করি 2 পাই আর স্কয়ার আর হচ্ছে 2 পাই আর এইচ, তাহলে আমরা এখানে 2 পাই, দেখো আর এখানে থাকছে তোমার আর প্লাস এইচ, এত বর্গ একক, এখানে হচ্ছে এর ক্ষেত্রফল, অর্থাৎ বেলনের সম্পূর্ণ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সূত্র 2 পাই আর, এই লাইনটুকু মুখস্থ, 2 পাই আর ইনটু আর প্লাস এইচ, এই লাস্টের লাইনটুকু তুমি কমপক্ষে মুখস্থ রাখতে হবে। এখানে 4 নম্বরের সূত্রটি হচ্ছে তোমার বেলনের ভূমির আয়তন, ভূমির ক্ষেত্রফল গুণন হচ্ছে উচ্চতা। 4 নম্বরের সূত্রটি হচ্ছে বেলনের আয়তন 4। দেখো বেলনের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ বর্গ ঘন একক হবে এটি। তাহলে বেলনের আয়তন আমরা এই 4টি সূত্র এখান থেকে আয়ত্ত করে নিব। এবং তোমরা দেখো একটি ইম্পর্টেন্ট, 3টি ধাতু গণকের ধার যথাক্রমে এত গণকটিকে গলিয়ে একটি নতুন গণক তৈরি করা হলো। নতুন গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আজকে আমি তোমাদের কাছ থেকে এখনই বিদায় নিব। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেবা। এখানে যদি তুমি এই 16.4 অঙ্কগুলি করতে চাও, তাহলে আমি যে প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি অবশ্যই তোমাকে এটি আয়ত্ত করতে হবে যদি তুমি অঙ্ক ভালো করতে চাও।
যাক, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর তোমাদের জন্য রয়ে গেল যে তোমরা নিয়মিত এই অঙ্কগুলো চর্চা করো, এবং তোমাদের কোনো প্রাইভেট করার আমার মনে হয় দরকার হবে না। বেলনের আয়তনের সূত্র এখানে আমি লিখে দিলাম। সবকিছু এই চ্যাপ্টারের যত সূত্র আছে বা অঙ্ক করার জন্য সেটি কিন্তু তোমাদের আমি এখানে লিখে দিয়েছি। এইখানে তোমাদের আর কোনো সূত্রের প্রয়োজন হবে বলে আমি মনে করি না। যা তোমরা একটু ট্রাই করলে অবশ্যই পারবে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সকলেই ভালো।